জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বাংলা বিষয়ের বিএ অনার্স তৃতীয় বর্ষের রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলংকার কোর্সের রূপতত্ত্বের ছোট গল্প ও নাটকের এখনকার ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথমে আলোচনা করব ছোট গল্প নিয়ে। ছোট গল্প কি, ছোট গল্প সম্পর্কে বিভিন্ন মনীষীর সংজ্ঞা বা তারা কি কি বলেছেন, বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলি যে ছোট গল্প বলতে সাধারণত তাকেই বোঝায় যা আধা ঘন্টা থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নাগাড়ে পড়ে শেষ করা যায়। তবে আকারে ছোট হলেই কিন্তু তাকে ছোট গল্প বলা যাবে না, কারণ ছোট গল্পের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর ভিতর একটা হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর বিশালতা, অর্থাৎ অল্প কিছুর মধ্যেই অনেক বড় কিছু থাকতে হবে। এটা হচ্ছে কি ছোট গল্পের একটা খুব বড় ব্যাপার। উপন্যাসের সঙ্গে এর মৌলিক পার্থক্য হচ্ছে এখানেই। ছোট গল্পে উপন্যাসের বিস্তার নেই, তবে ভাবের কি ব্যাপকতা থাকে। উপন্যাস পড়ে পাঠক পরিতৃপ্তি লাভ করে, কারণ কি উপন্যাসে একটা কাহিনী থাকে, সেই কাহিনীর বিস্তার থাকে এবং শেষে সেই কাহিনীর একটা পরিসমাপ্তি থাকে। কিন্তু ছোট গল্প থেকে এই বৈশিষ্ট্যগুলো পাঠক পায় না। কারণ কি, যে একটা ছোট গল্পে কেবলমাত্র একটা ইঙ্গিত থাকে, একটা ভাবকে ইঙ্গিত দিয়ে ছোট গল্প শেষ হয়ে যায়। তাই ছোট গল্প পড়ে পাঠকের মনে একটা অতৃপ্তি ভাব থেকে যায়। ছোট গল্প কি, এক কথায় ছোট গল্পের সংজ্ঞা নির্দেশ করা প্রায় অসম্ভব। কেননা যেহেতু ছোট গল্পে বিন্দুর মধ্যে সিন্ধুর বিশালতা থাকে, তাই একে এক কথায় সংজ্ঞায়িত করা প্রায় অসম্ভব। তো যাই হোক, বিভিন্ন মনীষী ছোট গল্পের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। যেমন ইএফও এর মতে যে গল্প অর্ধ থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। অর্থাৎ গল্পের মাত্রাটা বা সময়সীমাটা এইরকম ভাবে নির্ধারণ করেছেন যেটা সময় দ্বারা নির্ধারিত। অর্থাৎ 30 মিনিট বা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কি হবে, ছোট গল্পটা পড়ে শেষ করতে হবে, বা যদি করা যায় পড়ে শেষ, তাহলে তাকে ছোট গল্প বলা যাবে। এটা হচ্ছে কার, ইএ পোর মতে। আরেকজন ছোট গল্পকার এইচ.জি. ওয়েলস বলেন, ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। তাহলে আমরা এখানে দেখছি কি, যে ছোট গল্প আবার কিন্তু একটা নতুন সময়সীমা এখানে নির্ধারণ করেছেন এইচ.জি. ওয়েলস। ইয়ে পোয়ের মতে ছিল অর্ধ থেকে 1 বা 2 ঘন্টা, কিন্তু এইচ.জি. ওয়েলস বলছেন যে 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া কি বাঞ্ছনীয়। প্রমথ চৌধুরীর মতে ছোট গল্প ছোট ও গল্প হতে হবে। আসলে ব্যাপারটা তাই, যে সেটা আকারে ছোট হবে, আবার কি হবে, তার মধ্যে একটা গল্প থাকবে। তো আসলে হয় কি, যে ছোট গল্পের সূচনায় ও উপসংহারে আহ, বেশ নাটকীয়তা থাকে। এই নাটকীয়তা থাকার কারণে কোথায় আরম্ভ করতে হবে আর গল্পের কোথায় শেষ করতে হবে, এ ব্যাপারে লেখকের একটা নিজস্ব শিল্প দৃষ্টি থাকতে হবে। এ ধরনের শিল্প দৃষ্টি না থাকলে যথার্থ ছোট গল্প রচনা করা সম্ভব নয়। তো যাই হোক, ছোট গল্পের সংজ্ঞা আমরা কয়েকজনের দেখেছি। ছোট গল্প সম্পর্কে বা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি তার সমস্ত অবয়বটাকে তার বর্ষা যাপন কবিতায় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। আমরা এখানে দেখি যে ছোট গল্পের প্রায় সবগুলো বৈশিষ্ট্যই এখানে চলে এসেছে। কি কি বৈশিষ্ট্য এসেছে আমরা দেখি যে এখানে সবকিছু ছোট হবে, প্রাণ হবে ছোট, ব্যথাগুলো খুব ছোট হবে, দুঃখ কথা যেগুলো সেগুলোও ছোট হবে। তাহলে ছোট গল্পের মধ্যে আহ, অনেক রাজা বাদশাহ অথবা বীর যোদ্ধা এই ধরনের তেমন বর্ণনা থাকবে না। বর্ণনা থাকবে কি খুব সাধারণ সহজ সরল এই সমস্ত মানুষরাই কি হবেন ছোট গল্পের উপজীব্য হবেন। আমাদের চারপাশের যে পরিবেশ এর যে উপাদান অর্থাৎ এখানকার মানুষ প্রকৃতি এবং আর সবকিছু এগুলোই হবে কি ছোট গল্পের উপাদান। এরপর ব্যথা, ব্যথা অর্থাৎ এখানে বড় ধরনের যুদ্ধ বিগ্রহ হত্যা বা যেগুলো দ্বারা বড় ধরনের কিছু বোঝায় সেগুলো হবে না, হবে ছোট ছোট দুঃখ কথাগুলো হবে কি খুবই ছোট, নিতান্তই সহজ সরল, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারি সেগুলোই ছোট গল্পের উপযোগ্য হবে। তো সহস্র বিস্তৃতি রাশি অর্থাৎ হাজার হাজার মানে আমাদের ঘটনা কি হচ্ছে প্রত্যেক দিন ভেসে যাচ্ছে, তার মধ্য থেকে সবগুলো না, অল্প কিছু, অল্প কয়েকটা কথা বলা হচ্ছে যে তারই দু চারিটি অশ্রুজল, অর্থাৎ তার ভিতর থেকে কয়েকটি ঘটনা বর্ণিত হতে পারে বা বর্ণনা হবে। বর্ণনার ছটা থাকবে না, ঘটনার ঘন ঘটা থাকবে না, অর্থাৎ বিশাল আয়োজনে লেখা হবে না, কোনো তত্ত্ব বা উপদেশও থাকবে না। আর সব থেকে বড় কথা হলো যে ছোট গল্প হঠাৎ করেই শুরু হবে, আবার কি হবে যখন শেষ হবে তখন অন্তরে কি হবে একটা অতৃপ্তি রয়ে যাবে এবং সেই অতৃপ্তি নিয়ে ছোট গল্প শেষ হয়ে যাবে। তো ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য যে শুরুটা আকস্মিক, আবার শেষটাতে পাঠকের মনে একটা অতৃপ্তি থেকে যাবে। তো এই কারণেই ছোট গল্প লেখা বা ছোট গল্পের শিল্প সৃষ্টি খুব জটিল, সবার সব লেখকের পক্ষে এই শিল্প দৃষ্টি অর্জন করা সম্ভব হয় না। আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ছোট গল্পে জীবনের একটা খণ্ডাংশ মাত্র চিত্রিত হয়, অর্থাৎ ছোট গল্পে কিন্তু সারা জীবনের কাহিনী থাকবে না, সেখানে জীবনে প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতিদিন নানান যে ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলোর ভেতর থেকে একটা খণ্ডাংশ কি হবে এখানে ফুটে উঠবে, চিত্রিত হবে। এতে অনাবশ্যক কথা, অনাবশ্যক ভাষা, অনাবশ্যক চরিত্র ও ঘটনা বর্জন করা হবে। এগুলো বর্জন করা হবে। কেন বর্জন করা হবে? যেহেতু ছোট গল্পের কথা বলা হচ্ছে যে ছোট গল্প কি হবে আকারে হবে ছোট, অর্থাৎ ছোট গল্পের আকৃতি হবে ছোট। এই ছোট হওয়ার কারণে এতে অনাবশ্যক কথা থাকবে না, অর্থাৎ উপন্যাসে বা অন্যান্য সাহিত্যে আমরা উদাহরণমূলক যত ধরনের কথা দেখতে পাই এই ধরনের কোনো কথা ছোট গল্পে থাকবে না। অনাবশ্যক ভাষা, অনাবশ্যক চরিত্র, অনাবশ্যক ভাষা ওই উক্তির মতোই ব্যাপারটা। আর অনাবশ্যক চরিত্র অর্থাৎ চরিত্রের ঘনঘটা এখানে থাকবে না, গল্পের প্রয়োজনে যে কয়েকটি চরিত্রের প্রয়োজন সেগুলোকেই নিয়ে আসতে হবে। এতে শুধু একটি রসঘন নিবিড় মুহূর্তের রূপায়ণ ঘটবে, অর্থাৎ নানান ঘটনা কিন্তু এখানে রূপায়িত হবে না। একটি ঘটনা আমরা বিভিন্ন গল্প খেয়াল করলে দেখব যে আমরা সেখানে দেখি যে অপরিচিতা গল্প যেখানে সেখানে শুধুমাত্র একটি বিষয়কে অর্থাৎ অনুপমের বিয়ের ব্যাপারটি কিন্তু সেখানে ঘটেছে এবং সেটি কি হয়েছে রসঘনভাবে ফুটে উঠেছে। আবার যদি আমরা হৈমন্তী গল্পে দেখি তাহলে দেখব যে সেখানেও ওই একটি ঘটনা, সেটা হচ্ছে কি অপুর বিয়ে এবং সেই বিয়ের পরে পরবর্তী ঘটনা এখানে ওখানে হৈমন্তী গল্পে বর্ণিত হয়েছে। হৈমন্তী গল্পের মধ্যেও কিন্তু আমরা দেখি যে গল্পটি শুরু হয়েছে আকস্মিকভাবে
এবং সেখানে একটা অতৃপ্তি নিয়ে, অর্থাৎ পাঠক গল্পটা পড়ে তৃপ্তি লাভ করেনি, মনে একটা অতৃপ্তি থেকে গেছে যে শেষ পর্যন্ত হৈমন্তীর কি হলো। এরপর ছোট গল্প আকারে ছোট হবে। আসলে ছোট গল্পের এটাই হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য, যে এটা আকারে ছোট হতে হবে। গল্পের ঘটনা গতিময় ও ইঙ্গিতময়, অর্থাৎ গল্পটা যখন যাবে তখন কোনো জায়গায় গল্পের কাহিনী শ্লথ হয়ে যাবে না, বরং কি হবে, গল্পের কাহিনীটা নিজস্ব গতিতে চলতে থাকবে। আর যখন চলবে তখন সেটা ইঙ্গিত দিয়ে যাবে কিসের, ঘটনার। এর আরম্ভ ও উপসংহার হবে নাটকীয়, অর্থাৎ শুরুটা এবং শেষটা হবে নাটকীয়। শুরু এমন ভাবে হবে যে মনে হবে হঠাৎ করেই এটা কি হলো, শুরু হয়ে গেল। শেষ যখন হবে তখন পাঠকের মনে হবে যে এর পরে কি ঘটলো, বা এর পরে কি হতে পারে বা কি হয়েছিল, এই ধরনের একটা ব্যাপার থেকে যাবে। এতে কোনো তত্ত্ব বা উপদেশ থাকে না, অর্থাৎ তত্ত্ব বা উপদেশ দিয়ে কোনো বাণী, কোনো কথা এই ছোট গল্পে কোনোভাবে সংযোজন করা যায় না। তো এগুলো মোটামুটি হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। যখন ছোট গল্পের উদ্ভব হয়েছিল আর বর্তমান, এর মধ্যে সময়ের অনেক ব্যবধান। তো সময়ের কারণে মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তো এই সময় মানবিক রুচির পরিবর্তনের সাথে সাথে গল্প লেখার বা গল্পের রূপ ও রীতিরও পরিবর্তন হয়েছে। তো ছোট গল্পকে তাই একটা নির্দিষ্ট স্কেচ, অর্থাৎ এখন থেকে 200 বছর আগে, 100 বছর আগে যেভাবে রচিত হয়েছিল, সেই স্কেচ দিয়েই যে বর্তমানে রচিত হবে এমন নয়। সাহিত্যের শাখাগুলোর পালাবদল ঘটে, নানান নিরীক্ষা পরীক্ষা, তারপরে বিভিন্ন শক্তিমান লেখকের হাতেও এগুলোর বিভিন্ন পালাবদল ঘটে। তো তেমনি ছোট গল্পের ক্ষেত্রেও পালাবদল ঘটছে, কিন্তু এর বৈশিষ্ট্যগুলো কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ প্রধান যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ আকারে ছোট, তারপরে নাটকীয়ভাবে শুরু, ইঙ্গিতময়, বা শেষে অতৃপ্তি রেখে শেষ, এসব বিষয়গুলো কিন্তু ছোট গল্পের মধ্যে যতই তার আঙ্গিকের পরিবর্তন আসুক, এ বিষয়গুলোকে অস্বীকার করা সম্ভব নয়। ছোট গল্পের শ্রেণী বিভাগ। ছোট গল্পকে নানান শ্রেণীতে ভাগ করা যায়, বিভিন্ন শ্রেণীতে, অর্থাৎ লেখক বিভিন্ন বিষয় অবলম্বনে ছোট গল্প রচনা করতে পারেন। আমরা প্রথমেই দেখি যে সামাজিক ছোট গল্প। সামাজিক প্রতিবেশ ও বিশেষ সমাজের রূপায়ণ ফুটে ওঠে এসব গল্পে। তো এ শ্রেণীর গল্পে সমাজের যে সমস্ত মানুষ বসবাস করে তাদের সুখ দুঃখের কাহিনী এখানে স্থান পায়। তো এ সমস্ত গল্পগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, তারপরে হচ্ছে শৈলজানন্দের কয়লাকুঠি, নারীমেধ, শরৎচন্দ্রের যে বিখ্যাত গল্প মহেশ, বিন্দুর ছেলে, অভাগীর স্বর্গ, এসব গল্পগুলো সবগুলোই হচ্ছে সামাজিক গল্প। এছাড়া আমরা যদি দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই, বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্প আছে, সেই গল্প হচ্ছে এই সামাজিক গল্পের অন্তর্ভুক্ত। আমাদের দেশি গল্পের কালের মধ্যে আবু জাফর শামসুদ্দিনের মাটিও সামাজিক গল্পের অন্তর্ভুক্ত। এরপরে আসি রোমান্স ও প্রেম বিষয়ক ছোট গল্প। এসব গল্পে প্রেম ও রোমান্স প্রাধান্য পায়। বিচিত্র প্রেমলীলা, অবস্থান আর পরিবেশ নিয়ে রচিত গল্পকে প্রেমের গল্প বলে। তো রোমান্স ও প্রেম বিষয়ক, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এ সমস্ত গল্পে কি হবে, রোমান্স থাকবে এবং প্রেমের বিষয়টি প্রধান হয়ে উঠবে। গল্পের নরনারীর প্রেমের নানা বিষয় এখানে বিমূর্ত হয়ে ওঠে। তারপরে কি হয়, পাঠকের চিত্তে রস সঞ্চার করে। নরনারীর ব্যক্তিগত প্রেমই এই প্রেম ও
রোমান্স বিষয়ক গল্পে গুরুত্ব পায় বেশি। তো এই ধরনের যারা গল্প লিখেছেন রোমান্স এবং প্রেম বিষয়ক, তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে সর্পিল, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প এক রাত্রি, নষ্ট নীল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর, রসকলি ইত্যাদি উল্লেখযোগ্য। এরপর ঐতিহাসিক গল্প। ঐতিহাসিক অর্থাৎ ইতিহাস থেকে ঐতিহাসিক শব্দটি এসেছে। ইতিহাসের কোনো বিষয়কে কেন্দ্র করে রচিত গল্পকে ঐতিহাসিক গল্প বলে। এই গল্পগুলোতে কোনো একটি বিশেষ ঐতিহাসিক কালে সংঘটিত ঘটনা বর্ণিত হয়। অর্থাৎ আমরা এই জায়গায় একটু খেয়াল করি যে আসলে গল্প আর ইতিহাস কিন্তু এক নয়। কেন এক নয়? যে যিনি ইতিহাস রচনা করেন, তিনি ইতিহাস শুধু রচনা করেন তাই না, তিনি কি করেন? ইতিহাসের সত্যানুসন্ধানও করেন। তাই ঐতিহাসিকের দায়বদ্ধতা আছে সত্য ঘটনাকে ইতিহাসের পাতায় তুলে ধরার। কিন্তু যিনি সাহিত্যিক, তিনি কিন্তু ইতিহাস রচনা করেন না, তারপরে তার সত্যাসত্য তিনি খুঁজে দেখেন না। তিনি কি করেন? সেই ইতিহাস থেকে বা ইতিহাসের কোনো একটি ঘটনার কোনো একটি বিষয়কে অবলম্বন করে গল্প রচনা করেন। তিনি সেখান থেকে হয়তো ইঙ্গিত নেন অথবা ছোট একটি ঘটনা নেন, তারপর নিজের মতো করে তিনি চরিত্র সৃষ্টি করে ছোট গল্পকে রূপদান করেন। তো ঐতিহাসিক গল্প সাধারণত অতীত ইতিহাসকে আশ্রয় করেই রচিত হয়। যারা ছোট ওই ইতিহাস আশ্রিত বা ঐতিহাসিক ছোট গল্প রচনা করেছেন বাংলা সাহিত্যে, তাদের মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎপ্রদীপ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের ডালিয়া প্রভৃতি এই শ্রেণীর গল্প। এরপরে আসে অতিপ্রাকৃত গল্প। অতিপ্রাকৃত মানে কি? অতিপ্রাকৃত হচ্ছে অলৌকিক, রহস্য, অস্বাভাবিক বা অপ্রাকৃত শিহরণ সহ রহস্যময় পরিবেশ সৃষ্টি করে যে গল্প লেখা হয় তাকে অতিপ্রাকৃত গল্প বলে। অর্থাৎ এগুলো হবে কি? অলৌকিক হবে, অস্বাভাবিক হবে, যেগুলো হয়তো বা মানুষ কল্পনা করে, বাস্তবে ঘটে না, অর্থাৎ লৌকিকভাবে সেগুলো নেই। এগুলো অলৌকিক বিষয়, অস্বাভাবিক বিষয়, এগুলো শুনে মানুষের ভেতরে শিহরণ জাগে, একটা রহস্যময়তার সৃষ্টি হয়। যদি এরকম পরিবেশের সৃষ্টি হয় তাহলে সেই সব গল্পকে বলা হয় অতিপ্রাকৃত গল্প। অতিপ্রাকৃত গল্প সম্পর্কে বিশিষ্ট সমালোচক শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে বলেছেন যে এ শ্রেণীর গল্প অতিপ্রাকৃত বা অলৌকিক রহস্য গল্পটিকে আচ্ছন্ন করিয়া রাখে, অথবা উহারই মৃদু শিহরণে গল্পটি রহস্যমধুর বা ভয়াবহ রূপ কান্তি লাভ করে। তাহলে আমরা দেখছি যে এটা এই ধরনের গল্পের পরিবেশ তৈরির জন্য লেখকের পারঙ্গমতা খুব প্রয়োজন। কারণ এ ধরনের গল্প পাঠক মনে একটা শিহরণ তৈরি করবে, একটা ভীতি তৈরি করবে। তো এইরকম একটা পরিবেশ তৈরির জন্য লেখকের দক্ষতা থাকার খুবই প্রয়োজন। আমরা যদি অতিপ্রাকৃত গল্প হিসাবে দেখি তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ, তারপরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মর্কট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি প্রভৃতি এই গল্পগুলো অতিরিক্ত গল্প হিসাবে স্বীকৃত। এরপরে প্রতীকী বা সাংকেতিক গল্প। অর্থাৎ প্রতীকী বা সাংকেতিক, সাংকেতিক হচ্ছে কি? যে সংকেতের মাধ্যমে যেখানে কথাবার্তা বলা হয় সেগুলো হচ্ছে সাংকেতিক গল্প। তো গল্পের পাত্রপাত্রী বা পরিবেশকে না বুঝিয়ে সাংকেতিকভাবে সম্পূর্ণ ভিন্ন স্থান বা চরিত্রকে বোঝানো হয় বা বার্তা প্রদান করা হয় এ ধরনের গল্পে। তাহলে পাত্রপাত্রী বা পরিবেশকে বোঝাবে না, কি ভিন্ন স্থান বা ভিন্ন চরিত্রকে কি করা হবে? সাংকেতিকভাবে যখন বোঝানো হবে তখন তাকে বলা হবে প্রতীকী বা সাংকেতিক গল্প। তো এই ধরনের গল্পের
যদি আমরা উল্লেখযোগ্য উদাহরণ দেখি তাহলে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ, গুপ্তধন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মরু ও সঙ্গ প্রভৃতি। এইসব গল্পগুলো হচ্ছে সাংকেতিক গল্প। এরপরে আসে রাজনৈতিক গল্প। রাজনৈতিক গল্প কোনগুলো? বিশেষ করে রাজনীতির সাথে সম্পর্কিত যে গল্প, যে গল্পগুলোতে রাজনৈতিক বিষয় বর্ণিত হয়, সেগুলোই হচ্ছে রাজনৈতিক গল্প। বিশেষত রাজনৈতিক কোনো মতাদর্শ বা বিষয়কে নিয়ে রচিত গল্পকে রাজনৈতিক গল্প বলে। এ ধরনের গল্পে কোনো দেশের রাজনৈতিক টানাপোড়েন, উত্থান পতন, অস্থিরতা, আন্দোলন বা হত্যা প্রভৃতি এসব গল্পে স্থান পায়। জহির রায়হানের বিশেষ করে কয়েকটি সংলাপ, জহির রায়হানের কয়েকটি সংলাপ, শওকত ওসমানের পুরাতন খঞ্জর, জন্মদিন, জন্ম যদি তব বঙ্গে, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, মহেশ শ্বেতা দেবীর মোহনপুরের রূপকথা, এইসব গল্পগুলো হচ্ছে রাজনৈতিক গল্প। তাহলে রাজনৈতিক গল্প হচ্ছে একদমই রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ রাজনৈতিক যে উত্থান পতন, হাঙ্গামা বা রাজনৈতিক যে অস্থিরতা বা রাজনীতির কারণে যে পরিবেশের সৃষ্টি হয়, এ ধরনের পরিবেশ যে গল্পে তুলে ধরা হয়, সেই গল্পগুলোকেই বলা হয় রাজনৈতিক গল্প। এবার আসি হাস্যরসাত্মক গল্প। হাস্যরসাত্মক তো খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝি, এই শ্রেণীর গল্পগুলোতে চরিত্র চিত্রণের চেয়ে হাস্যরসের স্পর্শই মুখ্য। অর্থাৎ যে গল্পের আখ্যান ভাগে হাস্যরসের প্রাধান্য থাকে তাকে হাস্যরসাত্মক গল্প বলে। তাহলে হাস্যরসাত্মক গল্প অর্থাৎ যে গল্প পড়ে পাঠকের মনে হাসি আসবে, একটা আলাদা আনন্দ আসবে। আসলে যদি আমরা নাটকীয় ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করব, প্রত্যেকটা জিনিসের একটা পর্যায় থাকে, পর্যায়টা যখন অতিক্রম করে যায় তখনই কিন্তু সেইটা কি হয়, তার বিপরীত অংশ গ্রহণ করে। তো হাস্যরসাত্মক গল্প মানুষ যখন এই ধরনের গল্প পড়বে, এই হাসিটা যখন মানুষকে আনন্দ দিবে, তখনই সেটা হাস্যরসাত্মক থাকবে। কিন্তু হাসতে হাসতে যদি সেটা কান্নার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু সেটা আর হাস্যরসাত্মক পর্যায়ে থাকবে না। তো হাস্যরসাত্মক গল্পগুলোই নিপাট হাসার জন্য বা পাঠককে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই গল্পগুলো রচনা করা হয়। তো এই জাতীয় গল্প রচয়িতাদের মধ্যে যদি আমরা দেখি, দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক কেদার বন্দ্যোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর দুর্গতি, রাজশেখর বসুর খোকার কাণ্ড ইত্যাদি, এই গল্পগুলো হচ্ছে হাস্যরসাত্মক গল্প। ডিটেকটিভ গল্প, ডিটেকটিভ বিষয়টার সাথে আমরা সবাই জানি বা এর সাথে আমরা পরিচিত। বিশেষ করে পুলিশি তদন্ত এবং সত্যানুসন্ধানের রোমাঞ্চকর বর্ণনা থাকে এই সমস্ত গল্পে। যে গল্পে হত্যা জাতীয় কোনো বিষয়ের সমস্যার সৃষ্টি হয় এবং কোনো পুলিশ বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সূক্ষ্মবুদ্ধি, তারপরে সন্ধান তৎপরতা ইত্যাদির মাধ্যমে যখন সেটার সঠিকভাবে মীমাংসা হয়, এই ধরনের গল্পকে বলা হয় ডিটেকটিভ গল্প। তো ডিটেকটিভ গল্পগুলোর মধ্যে সত্যজিৎ রায়ের ফার্স্ট ক্লাস কামরা, রবীন্দ্রনাথ ঠাকুরের খুনি ইত্যাদি, এগুলো হচ্ছে ডিটেকটিভ গল্প। তো ডিটেকটিভ গল্পটা ইংরেজি শব্দ, বাংলা বা আমরা যদি এর অন্য নাম দিই তাহলে একে আমরা গোয়েন্দা গল্প নামেও অভিহিত করতে পারি। এরপরে বৈজ্ঞানিক গল্প। তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তত্ত্বের সাহায্য নিয়ে যে গল্প রচিত হয় তাকে বৈজ্ঞানিক গল্প বলে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আসলে বিজ্ঞানের যে জয়যাত্রা, আজকের যুগে বিজ্ঞানের যে অগ্রগামিতা, এ সমস্ত বিষয় কিন্তু ছোট গল্পের উপাদান থেকে আর বাইরে থাকতে পারেনি। বিশেষ করে সায়েন্স ফিকশন জাতীয় লেখা আজকের কিশোর সমাজে প্রবলভাবে সমাদৃত। তো সেই থেকেই এই বৈজ্ঞানিক কল্পকাহিনী বা বিজ্ঞানের নানান বিষয়
ছোট গল্পের উপাদান হিসাবে চলে এসেছে। তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও তত্ত্বের সাহায্য নিয়ে যে গল্প রচিত হয় তাকে বৈজ্ঞানিক গল্প বলে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, সত্যজিৎ রায়ের মরু রহস্য, প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ, মোহাম্মদ জাফর ইকবালের বেজি, আমরা ও ক্রাব, প্রজেক্ট নেবুলা, এছাড়া আরো অনেক গল্প আছে জাফর ইকবালের, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিশ্ব মামা ও অহিনকুল, নীল মানুষের কাহিনী, এই সমস্ত গল্পগুলো হচ্ছে কি বৈজ্ঞানিক গল্প বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। তো এই বৈজ্ঞানিক গল্পগুলো দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে কিন্তু বিজ্ঞান ভিত্তিক। সেটা একদম তত্ত্বীয় বিজ্ঞান হতে পারে, আবার কাল্পনিক বিজ্ঞানও হতে পারে। তো সায়েন্স ফিকশন জাতীয় যেগুলো রচনা বা সায়েন্সের কাল্পনিক বিষয়ের উপর নির্ভর করে যে গল্পগুলো রচিত হয়, এগুলো বর্তমানে বেশ জনপ্রিয়। এরপরে আসে মনস্তাত্ত্বিক গল্প। মনস্তাত্ত্বিক গল্প কি? মানুষের মনোজগৎ নিয়ে রচিত গল্পকে মনস্তাত্ত্বিক গল্প বলা হয়। এসব গল্পে সাধারণত নর নারীর মনস্তত্ত্ব ও মানসিক টানাপোড়েন রূপায়িত হয়। মনস্তাত্ত্বিক গল্প সম্পর্কে শ্রীশচন্দ্র দাস বলেছেন, নরনারীর মনোনিভৃতি মনস্তত্ত্ব রশ্মির আলোক বিশ্লেষিত হইয়া যেখানে গল্পের রস জমাইয়া তুলিয়াছে, সেই শ্রেণীর গল্পকে মনস্তাত্ত্বিক গল্প বলা যাইতে পারে। তাহলে আমরা যদি দেখি গল্পকারদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, সুবোধ ঘোষের অমিয় গরল ভেল প্রভৃতি এই গল্পগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক গল্প। এরপরে মনুষ্যতর ছোট গল্প। মনুষ্যতর মানে কি? যেগুলো মানুষ নয়, মানুষ ছাড়া অন্য কিছু এমন, অর্থাৎ মানুষ নয় এমন, অর্থাৎ প্রাণী বা অন্য জীবকে কেন্দ্র করে এসব গল্প লিখিত হয়। এরকম গল্প হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাঘিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, অতিথি প্রভৃতি। অর্থাৎ এই যে আমরা মহেশ গল্পের কথা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই গল্পের প্রধান কিন্তু কোনো মানুষ নয়। কে? এখানে মহেশ নামক একটি গরু এখানে কি হয়েছে? গল্পের প্রধান হয়ে গেছে। তো মহেশকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। তাই এই গল্পটা মনুষ্যেতর গল্প হিসাবে মর্যাদা লাভ করেছে। বাস্তবনিষ্ঠ গল্প। এসব গল্পে সাধারণত জীবনের কোনো ঘটনা বা দিক অত্যন্ত বস্তুনিষ্ঠ ও অকপট ভাষায় প্রকাশিত হয়। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের নমুনা প্রাগৈতিহাসিক, অচিন্ত্য সেনের বস্ত্র, আখতারুজ্জামান ইলিয়াসের তারা বিবির মরদ পোলা, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল ইত্যাদি হচ্ছে বাস্তবনিষ্ঠ গল্প। বিদেশি পটভূমিকা যুক্ত গল্প। সাধারণ ভাবে আমরা বলতে পারি যে আমরা আমাদের দেশে আছি, আমাদের দেশের পটভূমি ছেড়ে যখন বিদেশের কোনো পটভূমিকে অবলম্বন করে গল্প রচিত হবে তখনই তাকে বলা হবে বিদেশি পটভূমিকা যুক্ত গল্প। তো এই ধরনের গল্পে বিদেশি পরিবেশ অর্থাৎ আমাদের এই দেশ বা বাংলার বাইরের নরনারীর চরিত্রাঙ্কন করা হয়। উদাহরণস্বরূপ প্রভাত মুখোপাধ্যায়ের মাতৃহীন, রাখাল সেনের সহযাত্রী, এসব গল্পগুলো হচ্ছে কি বিদেশি পটভূমিকা যুক্ত গল্প। আমরা এখন আলোচনা করব নাটক নিয়ে। নাটক আমরা জানি যে প্রাচীন সাহিত্যে বা সংস্কৃত অলংকারিকগণ সাহিত্যকে দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে শ্রব্যকাব্য আর একটা হচ্ছে দৃশ্যকাব্য। তো এই দৃশ্যকাব্যকেই কিন্তু তারা বলেছিলেন উত্তম। তো এই দৃশ্যকাব্যই হচ্ছে নাটক। তো নাটকের সম্পর্কে আমরা দেখি, নাটকের ধারণাটা হচ্ছে এমন যে সাহিত্যের একটি বিশেষ শাখা, শব্দটির মধ্যে নাটক কি তার ইঙ্গিত রয়েছে। নাটক, নাট্য, নট, নটি এই শব্দগুলোর মূল শব্দ হলো নট। নট মানে হচ্ছে নড়াচড়া করা, অঙ্গ চালনা করা। নাটকের
ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি ড্রামা। তো ড্রামা শব্দটি এসেছে গ্রিক ড্রাসিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু ডু বা কোনো কিছু করা। নাটকের মধ্যেও আমরা মূলত অভিনেতা অভিনেত্রীদের নড়াচড়া, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে জীবনের বিশেষ কোনো দিক বা ঘটনার উপস্থাপন দেখতে পাই। নাটকের উপাদান। নাটকের প্রধান উপাদান হচ্ছে চারটি। এগুলো আলোচনা করব, কিন্তু আমাদের নাটকের সংজ্ঞা নিয়ে একটু আরেকটু আলোচনা করা প্রয়োজন। কেন প্রয়োজন? যে আসলে নাটকটা কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, কিন্তু বিভিন্ন মনীষী নাটক সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, ধারণা দিয়েছেন, নাটকের বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রখ্যাত সমালোচক এলিজাবেথ ব্রেউ বলেছেন যে নাটক হলো রঙ্গমঞ্চে অভিনীত মানব জীবনের চলমান প্রতিচ্ছবি। একদম সত্য কথা। বলা হচ্ছে কি রঙ্গমঞ্চে অভিনীত মানব জীবনের চলমান প্রতিচ্ছবি, অর্থাৎ মানুষের জীবনকে যখন রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, তখনই সেটাকে বলা হবে নাটক। মহিতুলাল মজুমদারের মতে নাটক জীবনকেই গতিমান রূপে দেখানো হয়। নাটকে কি করা হয়? জীবনকে গতিমান রূপে দেখা হয়, অর্থাৎ প্রতিনিয়ত আমরা যা করছি, যা ভাবছি, যেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করাচ্ছি বা করছি, সেই সব বিষয়ই কিন্তু নাটকে কি হয়? ফুটে ওঠে। তাহলে দেখা সেরূপ ঘটনার রূপ, তাহাতে মানুষের চরিত্র অর্থাৎ স্ব স্ব সংস্কার ও কর্মবৃত্তি এখানে ক্রিয়মান হয়ে ওঠে। তাই বলা যায় যে নাটক এমন একটি বিষয় যেখানে দৃশ্য ও শ্রব্য কাব্যের সমন্বয়ে চলমান মানব জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। নাটক হচ্ছে দৃশ্যসজ্জা আর দর্শক, কুশীলব, মঞ্চ ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠা এক বিশেষ সামগ্রিক প্রকরণ। মূলত মানব জীবনের নানান বিষয়, নানান ক্ষেত্রকে নাটকের মাধ্যমে মঞ্চস্থ করে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। নাটকের উপাদান হচ্ছে চারটি। এই চারটি উপাদান হচ্ছে কি কি? কাহিনী বা প্লট, চরিত্র, সংলাপ, পরিবেশ। আমরা এই চারটি বিষয়ের একটু সংক্ষেপে আলোচনা করব। কাহিনী বা প্লট। নাটকে সাধারণত কি হবে? একটা ঘটনা থাকবে, তো কাহিনীর শুরু, মধ্য ও শেষ থাকে। এক বা একাধিক মানুষের বা চরিত্রের কাহিনী বর্ণিত হতে থাকে। প্রধান কাহিনীর পাশাপাশি নাটকে উপকাহিনী বা সাব প্লট থাকতে পারে, অর্থাৎ মূল যে ঘটনা প্রবাহিত হয়, এই ঘটনা প্রবাহিত হওয়ার সাথে সাথে তার সাথে শাখা কাহিনী কিন্তু থাকতে পারে। ছোট গল্পে যেটা থাকে না, নাটকে সেটা থাকতে পারে। কাহিনী গঠনে নাট্যকারগণ তিনটি ঐক্যের কথা বলেছেন। সেই তিনটি ঐক্য হচ্ছে কি কি? সময়ের ঐক্য, স্থানের ঐক্য আর ঘটনার ঐক্য। সময়ের ঐক্য কি? নাটকীয় আখ্যান ভাগ রঙ্গমঞ্চে দেখতে যতক্ষণ সময় লাগবে, বাস্তব জীবনে সংঘটিত হতে ঠিক যেন ততক্ষণ সময় লাগে, সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। অর্থাৎ একটা বিষয়কে যদি নাটকে ফুটিয়ে তুলতে হয়, তাহলে দেখা যাবে যে একটা মানুষের জীবনের 5 বছরের ঘটনাকে তুলে ধরা হবে। তো এই 5 বছরটাকে যদি আমি নাটকে 5 মিনিটে তুলে ধরি, তাহলে কিন্তু হবে না। এই 5 বছরের পরিবর্তনটাকেও কি করতে হবে? নাটকে অল্প সময়ের মধ্যে তুলে ধরতে হবে। স্থানের ঐক্য। নাটকে এমন কোনো স্থানের উল্লেখ থাকবে না যেখানে নাট্য নির্দেশিত সময়ের মধ্যে কুশীলব গণের পক্ষে যাতায়াত সম্ভব নয়। অর্থাৎ একটা নাটক মঞ্চস্থ করতে কয়েকটা জায়গায় যেতে হতে পারে। তো স্থানের ঐক্য বলতে এই স্থানগুলো এমন দূরত্বে হওয়া যাবে না যাতে করে যারা অভিনেতা অভিনেত্রী বা কুশীলব আছেন তাদের সেখানে যাতায়াতে কোনো সমস্যা হয়। এরপরে হচ্ছে ঘটনার ঐক্য। নাটকে এমন কোনো দৃশ্য বা চরিত্রের সমাবেশ থাকবে না যাতে বিষয়ের মূল সুর ব্যাহত হতে পারে। অর্থাৎ মূল সুর ব্যাহত হতে পারে এমন ধরনের কোনো দৃশ্য নাটকে রাখা যাবে না। সমস্ত চরিত্র ও দৃশ্যই নাটকের মূল সুর ও বিষয়ের পরিপোষক রূপে প্রদর্শিত হতে হবে।
নাটকটি যেন আদি মধ্য অন্ত সমন্বিত একটি অখণ্ড সৃষ্টিরূপে ফুটে ওঠে, এটা চেষ্টা থাকতে হবে। তাহলে আমরা তিনটা ঐক্য, কাহিনী বা প্লটে যে সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং ঘটনার ঐক্য, সেগুলো দেখলাম। তাহলে সময়ের ঐক্য হচ্ছে কি, বাস্তব জীবনে যতটুক সময়, সেই সময় টুকুই অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আর আহ, এমন স্থানের ঐক্য বলতে কয়েক জায়গায় অভিনয়ের প্রয়োজন পড়লে এমন দূরত্ব রাখা যাবে না যাতে যারা অভিনেতা অভিনেত্রী আছে থাকে তাদের যাতায়াতের সমস্যা হয়। আর ঘটনার ঐক্য হচ্ছে ঘটনাগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য থাকতে হবে। চরিত্র, যেই ব্যক্তিগুলো নাটকের কাহিনী বর্ণনা করে সেই ব্যক্তিগুলোই নাটকের চরিত্র। তো শ্রীশচন্দ্র দাস নাটকের চরিত্র সম্পর্কে বলেছেন যে মানুষের প্রবৃত্তি পরিচালিত অন্তর্নিহিত ব্যক্তিসত্তা বাহিরেও যখন একটি অনিবার্য অথচ পরিণামমুখী কর্মস্রোতে তাহারই জীবনরূপে প্রকাশিত হয়, তখনই উহা চরিত্র বলিয়া আখ্যায়িত হইতে পারে। তো কাহিনীকে প্রাণবন্ত ও জীবন্ত করে তোলার জন্য উপযুক্ত চরিত্রের প্রয়োজন। আর এ কারণেই কি খুব গুরুত্বপূর্ণ। চরিত্র সম্পর্কে বা চরিত্রের 4টি বৈশিষ্ট্যের কথা অ্যারিস্টটল উল্লেখ করেছিলেন। প্রথমত, মানুষের চরিত্র ভালো হতে পারে, কিন্তু নিরবচ্ছিন্ন ভালো চরিত্র নাটকে কোনো দ্বন্দ্ব বা নাটকের কাহিনীতে না কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে না। তো যেহেতু দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে না, তাই নাটকে ভালো এবং মন্দ বিভিন্ন বা উভয় চরিত্রের প্রয়োজন আছে। দ্বিতীয়ত, নাটকের চরিত্রের যথাযথ প্রকাশ ঘটবে, অর্থাৎ যেসব চরিত্র দেওয়া হবে নাটকে, সব চরিত্রগুলো কি করা হবে, প্রয়োজনের জন্যই দেওয়া হবে। তাই যদি যথাযথ বিকাশ না থাকে তাহলে নাটকে এমন কোনো চরিত্র দেওয়ার প্রয়োজন নেই। তৃতীয়ত, চরিত্র হতে হবে বাস্তবসম্মত অ্যারিস্টটলের মতে। আর চতুর্থত, চরিত্রের সঙ্গতিপূর্ণ আচরণ থাকতে হবে, অর্থাৎ যিনি যেই চরিত্রে অভিনয় করবেন তাকে সেই চরিত্রের মতো করেই নিজেকে উপস্থাপিত করতে হবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ কোনটা, যে নাটকের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। যদি চরিত্র যথাযথ না হয় তাহলে কিন্তু যথাযথ ভাবে নাটক মঞ্চস্থ হওয়া সম্ভব নয়। সংলাপ, নাটকের চরিত্র বা পাত্রপাত্রীর কথোপকথন আকারে যা বলে সেটাই হচ্ছে সংলাপ। আমরা যদি সোজাভাবে বলি, নাটকের চরিত্রের মুখের কথাগুলোকে সংলাপ বলা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু নাটক অভিনয় হয়, এই অভিনয়টা হয় কিন্তু সম্পূর্ণরূপে কথা বলার মাধ্যমে। তো যাই হোক, কুশীলবগণ তাদের আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্ত্বিক এই 4টি অঙ্গের দ্বারা নাটকে অভিনয় করে থাকেন, বর্ণনা করে থাকেন। তো এই বিষয়গুলো যতটা সফল হবে ততটাই সফল হবে নাটক। তাই বলা হয়ে থাকে যে সংলাপ হচ্ছে কি নাটকের প্রাণ। পরিবেশ, নাটক মঞ্চায়নের জন্য উপযুক্ত পরিবেশ খুবই প্রয়োজন। যদি উপযুক্ত পরিবেশ না থাকে তাহলে কিন্তু যথাযথ নাটক মঞ্চায়ন সম্ভব নয়। পরিবেশ কি, অর্থাৎ যেমন ঘটনা বা কাহিনী থাকবে, সেই ঘটনার প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র, আবহ সঙ্গীত, নৃত্য, গীত, শব্দ সংযোজন, আলোক নিয়ন্ত্রণ এবং মঞ্চ নির্মাণ করতে হবে। এরপরে আসি নাটকের অঙ্ক বিভাগ। একটি সার্থক ও পূর্ণাঙ্গ নাটকে 5টি অঙ্গ 5টি অঙ্ক বা পর্যায় থাকে। এগুলো হচ্ছে কি, প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থিমোচন এবং শেষে হচ্ছে উপসংহার। প্রারম্ভ কাকে বলে? প্রারম্ভটা হচ্ছে কি প্রথম অঙ্ক। এই অংশে নাটকের আখ্যান ভাগের সূচনা হয়, অর্থাৎ নাটকের সূচনাটা থাকে এই প্রারম্ভ বা প্রথম অঙ্কে। প্রবাহটা হচ্ছে দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্ককে বলা হয় প্রবাহ, যেখানে কি হয়, নাটকের জটিলতার সৃষ্টি হয়। উৎকর্ষ হচ্ছে তৃতীয় অঙ্ক। এই সময় বা এই অঙ্কে নাটকীয় ঘটনার চরম অবস্থা বা চরম উৎকর্ষ পরিলক্ষিত হয়, অর্থাৎ নাটকে এ সময় দর্শক চরম একটা মুহূর্তে উপনীত হয়, ঘটনাকে রুদ্ধশ্বাস ভাবে তখন দর্শক অবলোকন করেন। চতুর্থ অঙ্কে কি হয়, জটিলতার অবসান হয়, অর্থাৎ
তৃতীয় অঙ্কে প্রথম অঙ্ক থেকে যে একে একে কাহিনী উঠে আসছে ওপরে এবং শেষে যে চরম নাটকীয় অবস্থার সৃষ্টি হচ্ছে, জটিলতার সৃষ্টি হচ্ছে, সেই জটিলতার অবসান হয় গ্রন্থিমোচন বা চতুর্থ অঙ্কে। আর পঞ্চম অঙ্কে কি হয়? নাটকের সমাপ্তি হয়। আমরা নাটকের শ্রেণী বিভাগগুলো দেখব। বিষয়বস্তুর উৎসরীতি অনুসারে নাটক হচ্ছে পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, পারিবারিক, কাল্পনিক। পরিণতির দিক থেকে হচ্ছে ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিকমেডি, মেলোড্রামা ও ফার্স। আয়তন বা অঙ্ক সংখ্যা অনুসারে নাটক, নাটিকা, একাঙ্কিকা ইত্যাদি। ভাব বিচারে ক্লাসিক্যাল, রোমান্টিক, বাস্তব। উপস্থাপন রীতি অনুসারে ভাবতান্ত্রিক নাটক, রূপক নাটক, সাংকেতিক নাটক। গঠন রীতি অনুসারে গীতিনাট্য, নৃত্যনাট্য, কাব্যনাট্য ও ঋতুনাট্য। এরপরে আমরা এই ভাবগুলোর পরে কতগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আলোচনা করব ট্র্যাজেডি নিয়ে। ট্র্যাজেডি কি? আত্মদ্বন্দ্বে অভিভূত বা পরাভূত মানব জীবনের করুণ কাহিনীকে সাধারণত ট্র্যাজেডি বলে। অ্যারিস্টটলের মতে রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার গতিমান জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপিত করত যে নাটক দর্শকের হৃদয়ে উদ্রিক্ত ভীতি ও করুণা প্রশমন করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি হচ্ছে দুই ধরনের, একটা গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডি এবং শেক্সপিয়রীয় ট্র্যাজেডির মূল পার্থক্যটা হচ্ছে রস বিচারে। রসটা এইভাবে যে গ্রিক ট্র্যাজেডি হচ্ছে পরিপূর্ণভাবে নিয়তি নির্ভর, অর্থাৎ ট্র্যাজেডিতে নায়কের জীবনে করুণ পরিণতি নেমে আসবে। এই করুণ পরিণতি নেমে আসার রসটা গ্রিক এবং শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে দুই ভাবে আসে। গ্রিক ট্র্যাজেডিতে বলা হচ্ছে যে নায়কের জীবনে যে করুণ পরিণতি নেমে আসছে এর জন্য নিয়তি দায়ী, অর্থাৎ নিয়তির কারণেই নায়ক কি হচ্ছে এই অবস্থায় পতিত হচ্ছে। আর শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে বলা হচ্ছে যে নিয়তি নয়, বরং নায়কের কোনো ভুল বা তার স্খলন বা ছোট্ট কোনো ভুলের জন্যই কি হচ্ছে তার জীবনে ট্র্যাজেডি নেমে আসছে। তাহলে গ্রেট ট্র্যাজেডি হচ্ছে নিয়তি নির্ভর, আর শেক্সপিয়রীয় ট্র্যাজেডি হচ্ছে নায়কের নিজের দোষ বা বা নিজের স্খলনের কারণেই বা ছোট্ট দোষের কারণে তার জীবনে যে ট্র্যাজেডি নেমে আসে সেটাই হচ্ছে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। কমেডি আমাদের দৈনন্দিন জীবনের লঘু দিকটি যখন আনন্দোচ্ছল রূপে নাটকের নায়ক নায়িকার মিলন মাধুর্যে পরিসমাপ্তি লাভ করে তখন তাকে কমেডি বলে। কমেডিকে আসলে বলা হয় মিলনাত্মক নাটক। সাধারণভাবে আমরা যে নাটকগুলো দেখে থাকি সেই নাটকগুলোই হচ্ছে কমেডি। প্রহসন বা ফার্স সমাজের কুরীতি শোধনার্থে রহস্যজনক ঘটনা সম্বলিত হাস্যরস প্রধান একাঙ্কিকা নাটককে প্রহসন বা ফার্স বলে। আমরা দেখেছি যে মাইকেল মধুসূদন দত্ত বা সেই সময়ে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও বা মীর মোশাররফ হোসেন এরা যথেষ্ট প্রহসন রচনা করে গেছেন। কেন? যে সমাজের যে কুরীতি ছিল সেগুলো শোধনার জন্যই বা শোধনার্থে তারা এগুলো রচনা করেছিলেন। সাংকেতিক নাটক কল্পনার ব্যঞ্জনা সৃষ্টি অপেক্ষা কোনো মানস সত্য বা নৈতিক বা অনুভূত সত্যকে বিশেষ একটি অর্থ সমন্বিত মহিমা দান করাই এই ধরনের নাটকের কাজ। গীতিনাট্য গীতিনাট্য মূলত নৃত্যগীত সম্বলিত নাটক হলেও গানই এ নাটকের মুখ্য। গীতিনাট্য আসলে নাটক তো অভিনয়ের সাথে সম্পর্কিত, কিন্তু সেই অভিনয়টাতে যদি গানের পরিমাণ বেশি হয় বা গানই যদি প্রধান হয়ে ওঠে তাহলে সেটাকে গীতিনাট্য বলে। অর্থাৎ নাটকের সমস্ত সংলাপ কি হয় গানের মাধ্যমে উপস্থাপিত হয়। নৃত্য নাটক যে নাটকে নৃত্যের মধ্য দিয়ে নাটকের চরিত্রাবলীর ভাব ভাষা অনুকৃত হয়ে বিশেষ কোনো ভাবকে রূপায়িত করা হয় তাকে নৃত্যনাট্য বলে। এখানে ভুল লেখা আছে, এটা হবে নৃত্যনাট্য বলে। অ্যাসাইনমেন্ট কুইজ প্রশ্ন জীবনের পূর্ণায়ভাব ছোট গল্পে ফুটে ওঠে না কেন? সামাজিক ছোট গল্প কি? দুটি অতি প্রাকৃত ছোট গল্পের নাম লেখো।
গঠন অনুসারে নাটক কত প্রকার? কাহিনী গঠনে নাট্যকারগণ কয়টি ঐক্যের কথা বলেছেন? ছোট গল্প কি? সংক্ষেপে লেখো। অতি প্রাকৃত ছোট গল্প কাকে বলে? প্রহসন কি? সংক্ষেপে লেখো। বড় প্রশ্ন, বিভিন্ন প্রকার ছোট গল্পের পরিচয় তুলে ধরো। ট্র্যাজেডি নাটক কাকে বলে? আলোচনা করো। ধন্যবাদ সবাইকে।